সুপ্রভাত বন্ধুরা। আজ 28 জানুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। দেশ জুড়ে সংঘাত এবং উত্তেজনার মধ্যে মায়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ রবিবার শুরু হয়েছে। ইয়াঙ্গুন, মান্দালাই সহ 7টি উপশহরে ভোটাররা ভোট দিয়েছেন। মায়ানমারে ব্যাপকভাবে বিতর্কিত নির্বাচন যে পথে এগোচ্ছে তাতে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বড় ব্যবধানে জয়ী হতে চলেছে। নির্বাচন শেষে জুন্টা সরকার প্রধান জেনারেল মিং হং হ্লাইং রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হবেন বলে ধারণা করা হচ্ছে। তীব্র শীত, বরফ বৃষ্টি এবং ভারী তুষারপাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তত 17টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। ইন্দোনেশিয়ায় একটি গুহায় মানুষের হাতে সবচেয়ে প্রাচীন ছাপ চিত্রের সন্ধান পাওয়া গেছে। গবেষকেরা বলছেন এই চিত্রটির বয়স অন্তত 67,800 বছর। যদি এই সিদ্ধান্ত সঠিক হয় তাহলে এটি বিশ্বের প্রাচীনতম গুহা চিত্র হিসেবে বিবেচিত হবে। ফুটবল বিশ্বকাপের বয়কটের আহ্বান আরও জোরালো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ও আচরণের প্রতিবাদে 2026 ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রতে হওয়া ম্যাচ বয়কটের আহ্বানকে এবার সমর্থন জানালেন ফিফার প্রাক্তন সভাপতি ব্লটার। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি সুইস আইনজীবী ও দুর্নীতি বিশেষজ্ঞ মার্ক পিয়ারের বক্তব্য উদ্ধৃতি করে এই বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের এক সমাবেশে অভিবাসন দপ্তর আধিকারিকদের গুলিতে নিহত হন এলেক্স প্রেটি নামে বছর 37-এর এক নার্স। সেই ঘটনার জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আইসিএর আধিকারিকেরা সংযত না থাকলে মৃতের সংখ্যা আরও বাড়ত। প্রেটির মৃত্যু ও ট্রাম্পের মন্তব্যের পরে তুমুল বিক্ষোভ চলছে আমেরিকা জুড়ে। এর মধ্যেই দেশের দুই প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে বলেছেন, এই অরাজকতার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, সরব হন। ব্রিটেনে গরিবের সংখ্যা বেড়ে চলেছে। অতি দরিদ্র তালিকায় অধিকাংশই অনাবাসী পাকিস্তানি এবং বাংলাদেশি। ব্রিটেনে মোট দারিদ্র্যের হার 1994-95 সালে ছিল 24%। 2023-24 সালে তা কিছুটা কমে 21% দাঁড়িয়েছে। তবে বেড়েছে অতি দরিদ্র মানুষের সংখ্যা। শীঘ্রই বাংলাদেশের ওপর থেকে শুল্কের বোঝা কমাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, দাবি করেছেন ইউনুস ঘনিষ্ঠ এক পদাধিকারী। সুইজারল্যান্ডে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ও আর্থিক পরিস্থিতির বিষয়ে জানাতে মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সিদ্দিকী এই কথা জানান। আসছে দেশের খবরে। ইউরোপীয় ইউনিয়ন ও ভারত একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সই করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রেক্ষাপটে পণ্য বাজারে আরও বৈচিত্র্য আনার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজধানী নয়াদিল্লিতে মঙ্গলবার চুক্তির এই ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। বাণিজ্যিক বাধা ও শুল্ক হ্রাসের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে পণ্য ও পরিষেবা বিনিময় বাড়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতা করল সিপিআইএম পলিট ব্যুরো। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের কাছে দেশের অর্থনৈতিক স্বার্থ সমর্পণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের থেকে আমদানিকৃত প্রায় 90% পণ্যের শুল্ক হার হয় মকুব করা হবে অথবা তাতে লোভনীয় ছাড় দেওয়া হবে। সিপিআইএম পলিট ব্যুরোর দাবি, এই চুক্তির মধ্যে দিয়ে ভারতীয় অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে চলেছে। পদ্মশ্রী সম্মান ঘোষণার পরেই নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকটি। শিক্ষাবিদ এবং গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এবার পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে কটাক্ষ ছুড়েছে কেরালা কংগ্রেস। পাল্টা জবাব দিতে নেমেছেন জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।
আর সেখান থেকেই শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। কামাকটির আগের করা একটি মন্তব্যকে টেনে গোমূত্র গবেষণাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, গত বছর ভি কামাকটি বলেছিলেন গোমূত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এবং তা আইবিএস সহ কিছু রোগে উপকারী হতে পারে। সেই মন্তব্য ঘিরেই তখন দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের গ্রাম শহরে ঐক্যবদ্ধ ব্যাংক ধর্মঘট সর্বাত্মক আকার নিল মঙ্গলবার। ধর্মঘটে মিলল বিপুল সাড়া। ন্যায্য দাবি দেওয়ার এই ধর্মঘট সরকারি উদাসীনতা ও অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত করল, বলছেন ব্যাংক কর্মী আন্দোলনের নেতৃবৃন্দ। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া সহ 9টি সংগঠনের যুক্ত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এই ধর্মঘট ডাক দিয়েছিল। দিল্লির পর এবার রাজস্থান। 10,000 কেজি বিস্ফোরক উদ্ধারে উদ্বেগ। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘা এখনো দগদগে, যার জেরে এবার সাধারণতন্ত্র দিবসে মারাত্মক নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছিল রাজধানী দিল্লি। 26শে জানুয়ারির আগেই বড়সড় নাশকতার ছক বানচাল করল বিজেপি শাসিত রাজস্থানের পুলিশ। চাষের জমি থেকে উদ্ধার হলো প্রায় 10,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও অন্যান্য বিস্ফোরক সরঞ্জাম। এখন রাজ্যের খবর। পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতার দেওয়ার জমি বিএসএফকে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গের 9টি জেলায় যে জমি অধিগ্রহণ বা কেনা হয়েছে এবং তার টাকাও দেওয়া হয়েছে, কিন্তু সব অংশ হস্তান্তর করা হয়নি। এখন জমির বাকি অংশ 31 মার্চের মধ্যে বিএসএফ এর কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিরাপত্তা পাচার রোধ সংক্রান্ত বিষয়ে বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলার মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের বিশাল অংশে বেড়া না থাকার বিষয়টি তুলে ধরে একজন প্রাক্তন সেনা আধিকারিক জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এপ্রিলে পরবর্তী শুনানি। 32 ঘন্টা পেরিয়ে গেলেও ধিক করে আগুন জ্বলছে নাজিরাবাদের গুদামে। প্রথমে একটি গুদামে আগুন লাগে, সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামে। সেখানে মজুত করা ছিল ডেকোরেটার্সের বিভিন্ন জিনিস। মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর চেহারা নেয়। দমকল এবং পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। 18 জনের কোনো খবর এখনো পাওয়া যায়নি। আগুন কিছুটা নেভানোর পর গুদামের ভেতর ভয়ঙ্কর ছবি ধরা পড়ে। মানুষের পোড়া হাত পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। ছায়ের মধ্যে থেকে হাড়ের টুকরো পাওয়া গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে ফরেনসিক দলের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোনারপুর উত্তর বিধানসভায় ওই এলাকায় গত কয়েক বছর ধরে বেআইনিভাবে জলাজমি ভরাট করা হয়েছে। এলাকাবাসীদের দাবি, ভেরি বুঝিয়ে তৈরি করা হয়েছে ওই দুটি গুদাম। এই গুদামের মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই গুদামে বহু কর্মী থাকতেন। তাদের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। যেসব পরিবার এখনো পর্যন্ত নিখোঁজের তথ্য লিখিয়েছেন তাদের সকলকে মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার জন্য জানানো হয় পুলিশের তরফে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় 32 ঘন্টা পর ঘটনাস্থলে দমকল মন্ত্রী আসায় ক্ষুব্ধ স্থানীয় মানুষেরা তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয়। মঙ্গলবার মন্ত্রী ফিরহাদ হাকিম এসে মৃতদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে দায় সেরেছেন। এছাড়াও ফিরহাদ হাকিম স্বভাব মতোই বাম সরকারের সময় তৈরি বলে দায়িত্ব ঝেড়ে ফেলতে চেয়েছেন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূলের উন্নয়নের সংলাপ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও এলাকার বিধায়ক মানস। সেখানে বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের জন্য পিছিয়ে গেল রাজ্য বিধানসভার অধিবেশন। বিধানসভার পক্ষ থেকে জানানো হয়েছিল 31 জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং 2রা ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে, কিন্তু সেই সূচি কার্যত ভেস্তে গিয়েছে। 5 ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে বলে জানা গিয়েছে, যদিও সরকারিভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি। আমতার নদী থেকে উদ্ধার করে 2 অলিভ রিডলেকে সাগরে ফেরালো বন দপ্তর। পরপর 3 দিনের ব্যবধানে আমতার, ভাটোরা ও কাশমলি থেকে 2টি বিশাল আকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হয়েছে। বিশিষ্ট পরিবেশ কর্মী সৌরভ মণ্ডল তাদের দেখেই বিরলতম প্রজাতির কচ্ছপ বলে চিনতে পারেন। তিনি কচ্ছপদের মুক্তির রাস্তা খুঁজে দেন। সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনও। 2টি কচ্ছপকে হাওড়া বন বিভাগ উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। যেহেতু এই কচ্ছপগুলি
এগুলি আদতে গভীর সমুদ্র এবং তট লাগোয়া অঞ্চলের বাসিন্দা। তাই হাওড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় দায়িত্ব নিয়ে তাদের সমুদ্রে গিয়ে মুক্ত করেন। বিজ্ঞান ও স্বাস্থ্য সংবাদ। হাইপোটন চোখের এক ধরনের বিরল রোগ। ওই রোগের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তাঁরা এই নতুন ইঞ্জেকশন আবিষ্কার করেছেন। সেটি প্রয়োগে প্রথমবারের মতো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এক রোগী। জানা গেছে ওই রোগীর নাম নিকি গায়। তিনি যুক্তরাজ্যের বাসিন্দা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি জানিয়েছেন, আমি শুধু আঙুল গুনতে পারতাম, সব কিছুই খুব ঝাপসা দেখাতো। এই ইঞ্জেকশন নেওয়ার পর এখন আমি সব দেখতে পাচ্ছি। প্রতিবেদনে বলা হয়, লন্ডনের মুরফিল্ডস হাসপাতালে হাইপোটনির চিকিৎসা করা হচ্ছে। মুরফিল্ডসের বিশেষজ্ঞরা স্বল্পমূল্যের স্বচ্ছ জলভিত্তিক হাইড্রক্সি প্রোফাইল মিথাইল সেলুলোজ নামের একটি জেল তৈরি করেছেন। এটি চোখের মূল অংশে নিয়মিত ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করার ফলেই সাফল্য পান তারা। শেষে খেলার খবর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুপার 6-এর ম্যাচে জিম্বাবুয়েকে 204 রানে হারালো ভারত। প্রথম ব্যাট করে 8 উইকেটে 352 রান করে ভারতের অনূর্ধ্ব-19 দল। জবাবে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 37.4 ওভারে 148 রানে। শেষ 4 উইকেট 8 বলে হারায় জিম্বাবুয়ে। এই জয়ের পর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বাড়ল 5 বারের চ্যাম্পিয়ন ভারতের। আগামী রবিবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল মহিলাদের তৃতীয় বাছাই কোকো গফের। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দ্বাদশ বাছাই ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনার কাছে স্ট্রেট সেটে 1-6, 2-6 হারতে হলো আমেরিকার তারকাকে। পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরাভ সেমিফাইনালে উঠেছেন। মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে জিতেছেন পুরুষদের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজও। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।